সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সামনের কাতারে যারা বসে আছেন অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি, যারা এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন। আমি সবার কাছে করজোড়ে অনুরোধ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সময় স্বল্প, সবাইকে কথা বলার হয়তো সুযোগ করে দিতে পারবো না, কিন্তু উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, আমাদের সম্মানিত জনপ্রতিনিধিগণ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের কলেজের অত্যন্ত আপনজন, কলেজকে নিয়ে যার সার্বিক সব সময় চিন্তা করেন, সে আমাদের বড় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক। নাচল মহিলা কলেজ কর্তৃক আয়োজিত 3 দশক পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমার স্নেহাস্পদ অনুজ, প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, নির্বাচন কমিশনার, সম্মানিত আমার শিক্ষক, এখানে শিক্ষক আছেন, বন্ধু আছেন, অনেকেই আছেন, বরেণ্য ব্যক্তিবর্গ। আমি ভূমিকা ছাড়াই কথা এই জন্যে বলছি যে সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। এতক্ষণ করে যদি আমরা কেউ বক্তৃতা দিই তাহলে আমরা আসল মূল ব্যক্তিদের কাছ থেকে কিছু শুনতেই পাবো না। এজন্য আমার বক্তৃতা নয়, দুটি কথা। আজকের এই যে আমাদের ওবায়দুর রহমানের কান্নার সঙ্গে আমার চোখ দিয়েও 2 ফোঁটা পানি পড়েছিল। পানিটা কি? চোখের পানিটা ছিল আনন্দাশ্রু। আমার মনে পড়ে যায় আজকে যে প্রধান অতিথি, আজকে যে এই রূপকার প্রিন্সিপাল ওবায়দুর রহমান, এগুলো সব আমাদেরই ছোট ভাই। ওই ওবায়দুর যখন কোলে পিঠে আমার মানুষ হয়েছে, এই সানাউল্লাহ তেমন আমার স্নেহের এরকম ছিলেন, যিনি আজ প্রধান অতিথি। ওই নিচে বসে যখন আমি দেখছিলাম যে আমার ছেলেরাই এত উচ্চতায় গেছে, বিশ্বাস করুন ভাই হিসেবে, মানুষ হিসেবে আমিও যেন কেমন উচ্চতায় পৌঁছে গেছিলাম। কারণ অন্যের সুখে যে সুখী হতে পারে না, সে কখনো সুখী হতে পারে না। যে অন্যের সুখে কাতর, সে কখনো সুখী হয় না। এ দৃশ্যও তো আমরা দেখি, নিজের ছেলেটি পাস করেছে, A+ পেয়েছে, কিন্তু গোল্ডেন A+ পেয়েছে পাশের ছেলেটি, পাশের বাড়ির ছেলেটি। তাতে তার কষ্ট হয়েছে, নিজের ছেলের আনন্দ করতে ভুলে গেছে ওই ছেলেটি গোল্ডেন প্লাস পেল কেন। এমন সমাজের লোকও আছে, এটা লজ্জার। ওবায়দুর রহমানের কান্নার কথাই আমার মনে পড়ল। এই কান্না ছিল পরিতৃপ্তির, কিছু করার। এই যেতে তার সারাটা তার যৌবনকালটা, এখন তো সে প্ররোত্তেই পা দিতে যাচ্ছে। আমরা যেমন বৃদ্ধর দিকে চলে গেছি, সব কিছু উজাড় করে দিয়েছে। আমি দেখেছি, আমি নীরব সাক্ষী, ছুটে গেছে কোর্টে, দাদা এই করছি, এটা করেন, এটা কি করতে হবে। সব সময় তাকে যতটুকু পেরেছি আমি সঙ্গ দিয়েছি। সেই ওবায়দুর রহমান যখন কাঁদছিলেন, অসংলগ্ন কথা বলছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল এই সময়গুলো জীবনে একবার সকলেরই বোধহয় আসে। ওই দুর্গাপুর ইউনিভার্সিটি ক্যালকাটাতে PhD প্রদান অনুষ্ঠানে আমার ভাগ্নে ওবায়দুর রহমান ভালো করে চেনে, হাবিব মাসুমকে যখন PhD ডিগ্রি দেওয়া হয়, প্রফেসর ডক্টর হাবিব মাসুমকে যখন PhD ডিগ্রিটা দিচ্ছে, তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। ওই অনুষ্ঠানে আমি, পরে বৌমা ওই আমার ভাগ্নেকে বলছে, হাবিব মাসুমকে বলছে, মামা কাঁদছিলেন কেন? বলে, জানো মামা, আমি যখন জন্মেছিলাম তখন আজানের ডাকটা কানে ফুঁক দিয়েছিলেন যে মামা, সেই মামা আজ আমার PhDটা দেখতে পেলেন। এই আনন্দে চোখের পানি পড়ছিল। আজকের এই ওবায়দুর রহমানের আজকের এই যে সুন্দর মহিরুহু কলেজ, এই কলেজের প্রস্ফুটিত ফুলগুলো আমার চোখের সামনে, আমি কি কম আনন্দিত? তো সে আনন্দের ধারায় যে নিজে করেছে। কারণ ডু সামথিং ফর আদার্স হু ক্যান নট রিপে ইউ ইন কাইন্ড অ্যান্ড ক্যাশ। আসলে শান্তি তো সেখানেই নিহিত। অন্যের জন্য কিছু করুন, অন্যের জন্য কিছু করুন, যারা কিছু তোমাকে বিনিময়ে দেয় না, তাদের জন্য কিছু করাতেই শান্তি। আসুন, আমি বক্তব্য বাড়াবো না। যে মহিলারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের কিছু দায়িত্ব আছে।
তাদের সন্তানগুলোকে তৈরি করতে হবে, যে সন্তানগুলো যেন বলতে পারে। কদিন আগে এক স্কলার, এক ইসলামিক স্কলার সান্ত্বনা দিচ্ছেন, একজনের মা মারা গেছে। তো সান্ত্বনা দিতে ইনি বলছেন, যার মা মারা গেছে সে বলছে মা কিন্তু আমার কাছেই থাকতো। তো উনি বললেন, কি বললেন? মা আপনার কাছে থাকতো না, আপনি মায়ের কাছে থাকতেন। এ কথা বলতে শিখুন। মা আপনার কাছে থাকতো মানে দেখুন একটি কথার মধ্যে কি গভীরতা ঢুকে আছে। তো সেই মা, যে মায়ের পায়ের তো নিচে জান্নাত, পুরুষের পায়ের নিচে চপ্পল। আপনারা সেই জাতি ওইভাবে তৈরি করুন, সমাজটাকে বিনির্মাণ করুন। আমাদের অনেক কিছু বাকি আছে। সংস্কার শুধু কলমে করলে হবে না, আমাদেরও সংস্কার করতে হবে। আমরা যদি সংস্কার করি, সমাজে আজও যদি দেখি, যদি সংস্কার না করি, তাহলে ওই দুধ বিক্রেতা বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়াবে, আর মদ বিক্রেতা ঘরে বসেই মদ বিক্রি করবে। এটা লজ্জা, আমাদের জন্য লজ্জা। এই লজ্জা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক সেইভাবে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা পরবর্তী যারা এখানে শিক্ষক মণ্ডলী থাকবেন, যারা এই কলেজ থেকে ওইভাবে ঐতিহ্য ধরে রাখবেন, ওইভাবে তৈরি হবে আমাদের ছাত্রীরা, ওইভাবে তারা সংসার জীবনে গিয়ে প্রভাব রাখবে, শিক্ষার আলো ছড়িয়ে দিবে, শিক্ষিত করে তুলবে সকলকে। তাহলেই আমাদের সমাজের সার্থকতা আসবে। সকলকে ধন্যবাদ। আমি সময় নিব না, অন্য সময় নেই বলে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে জনাব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, নাচুল, বক্তব্য রাখবেন। তার মূল্যবান বক্তব্য শুনব। জনাব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব। আজকের মহিলা কলেজের 3 দশক পূর্তি অনুষ্ঠান, এটা আমাদের জন্য খুবই স্মরণীয় দিন, মনে রাখার জন্য দিন। এটা নাচলবাসীর জন্য একটি গৌরবের ইতিহাস। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সাবেক উপজেলা নির্বাহী অফিসার, তিনি সরকারি দায়িত্ব পালন করেন, যুগ্ম সচিব হিসেবে থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। আর একজন আজকে যিনি প্রধান অতিথি, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, নির্বাচন কমিশনার, এবং তারই বড় ভাই জনাব আপেল আবদুল্লাহ, এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার খুব মনে পড়ে দুটো কথা। একটি হচ্ছে যিনি প্রধান অতিথি হয়েছেন তিনি এবং তার বড় ভাই। তার পিতা একজন ডাক্তার ছিলেন, খুবই সৎ এবং খুবই ধর্মভীরু ব্যক্তি। আমরা যখন এই রাস্তা দিয়ে যেতাম, ওনাকে সালাম না দিয়ে যেতে পারতাম না, কাছে ডাকতেন, বলতো সিরাজ, সততার সহিত তোমার দায়িত্ব পালন করবে। আমার কথাটা খুব মনে আছে ওর। তার ছেলে আজকে যোগ্য আসনে অধিষ্ঠিত হয়ে 2 ছেলে এসেছে। আমি কি সেই পিতাকে স্মরণ করব না? নিশ্চয়ই আমি তার পিতাকে আমি শ্রদ্ধা জানাই, তার পুত্রদেরকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমাদের প্রধান সভাপতি যিনি আছেন, তিনি একসময় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। আমি তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। হাসতে হাসতে একদিন বলছি, আপনি নাচলকে খুব ভালোবাসেন, আপনি কি নাচলের অধিবাসী হবেন? আমি কি আপনাকে এই ইউনিয়ন পরিষদের অধিবাসী করে নেব? হাসতে হাসতে তিনি বলেছেন, ইচ্ছা হয়, কিন্তু আমি তো সরকারি দায়িত্ব পালন করি। কিন্তু তিনি নাচলকে ভুলেননি, বলছে আমি কোনো দিন ভুলবো না। হঠাৎ করে আমাদেরকে ইউনিয়ন উপজেলা পরিষদে ডেকে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি, বলুন। নাচলে একটি মহিলা কলেজ স্থাপিত করব।
টাকা, রাজস্ব ফান্ডের 10.5 লক্ষ টাকা আছে, এর বেশি নাই। আপনারা 4 জন চেয়ারম্যান, আমার ডান হাত বাম হাত, আপনারা সম্মতি দিলে আমি এক্ষুনি টাকাটিকে দিয়ে দেব। জমি তো রেজিস্ট্রি হয় নাই, জমি রেজিস্ট্রি না হোক একটা স্ট্যাম্পে লেখাপড়া হলেই আমি টাকাটা দিয়ে দেবো। সেই টাকাটা দিয়ে এই বিল্ডিং হয়েছিল, উদ্বোধন হয়েছিল মহিলা গার্লস স্কুলে। জমি কোথায় পাওয়া যাবে? ওবায়দুর রহমানের পিতা আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল করিম সাহেবকে, যার কথা তিনি শুনেছেন, তার জমি এখানে 2 বিঘা 11 শতক 11 কাঠা, বর্তমান মূল্য 1 কোটি টাকা। আজকে এই কলেজের সম্পত্তির মূল্য হচ্ছে 15 কোটি টাকা। আমরা কি শ্রদ্ধার সাথে স্মরণ করব না অধ্যক্ষ ওবায়দুর রহমানের পিতা আব্দুল করিম সাহেবকে? আমরা যদি স্মরণ না করি তাহলে অকৃতজ্ঞ হব। তার অবদানে আমরা আজকে এই কলেজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, এখানে ডিগ্রি কলেজ খোলা হয়েছে, অনার্স কোর্স খোলা হয়েছে। আমরা আশা করব এই ডিগ্রি কলেজ, নাচল ডিগ্রি কলেজ যেমন সরকারি হয়েছে, মহিলা ডিগ্রি কলেজ আগামী দিনে আমরা শুনতে পাবো যে এটা সরকারি হয়েছে। নাচল এক সময় বন্ধ করেছিল শিক্ষা, শিক্ষক ছিল না। নবাবগঞ্জ শিবগঞ্জ থেকে সেখানে শুধু প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকতা করতেন। আজকে নাচল আমি মনে করি শিক্ষা নগরী হয়েছে। আজকে আমাদের এখান থেকে পাস করে বড় বড় অফিসার হয়েছেন। আমি কয়েকদিন আগে আজকে আমাদের প্রধান অতিথির কথা আমি শুনেছি, নির্বাচন খুব সুষ্ঠু হবে, স্বাভাবিক হবে, কোনো রকম ত্রুটিপূর্ণ হবে না। যে নির্বাচনকে নিয়ে অতীতে অনেক কথা হয়েছে, আজকে নাচলের গর্ব, আমাদের আনন্দ। আমরা শ্রদ্ধার সাথে তার পিতা, তার ভাই, তার বংশ আত্মীয় স্বজনকে আমি স্মরণ করি, আজকের প্রধান অতিথিকে আমি স্মরণ করি। আপনাদের নেতৃত্বে বাংলাদেশের সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিলে আপনিও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। আমি আর সময় নিব না। ওবায়দুর রহমানকে আমরা প্রথম প্রিন্সিপাল হিসাবে মনোনীত করেছিলাম। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি এই কলেজকে অধ্যক্ষ হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন। আজকে তার আবেগময় বক্তব্য শুনে অ্যাডভোকেট ইসহাক সাহেব বলেছেন, শুধু আপনারই চোখের জল আসেনি, চোখে জল আমাদেরও এসেছে, সবার এসেছে। আপনার এই আবেগময় বক্তৃতার জন্য আপনাকে আমি অশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা আমরা কলেজ প্রতিষ্ঠার সাথে ছিলাম, আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। নাচল মহিলা কলেজ আরও উন্নতি হোক, এই আমরা কামনা করি। আজকের অনুষ্ঠানে সবচেয়ে ভালো লাগছে পাবলিক প্রসিকিউটর আমার ভাগ্নে আব্দুল ওদুদ সাহেব সেখানে উপস্থিত আছেন, আমার ভাগ্নে অ্যাডভোকেট ইসহাক সাহেব আছেন, আমি নিজেও একজন অ্যাডভোকেট, আমাদের সহকারী কমিশনার তিনিও বললাম কি যে আইনে পড়ে আমি ডিগ্রি নিয়েছিলাম। এমনি করে আজকে মঞ্চে যারা খুব উপস্থিত আছেন, সবার নাম আমি নিতে পারলাম না, কিন্তু সবাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে যারা নিচে আছেন, বিভিন্ন অতিথিবর্গ এসেছেন, আজকে যারা এই কলেজের শিক্ষকতা করছেন, ছাত্র আছেন, ছাত্রী আছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এই কলেজের মঙ্গল কামনা করে আরও কলেজ বড় হোক, আমাদের এটা শিক্ষা উপজেলা হিসাবে গণ্য হোক, এই বলে সকলকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব আব্দুল ওদুদ, জনাব আব্দুল ওদুদ ভাইকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যার অশেষ মেহরবানিতে
আমরা এই মিলন মেলায় সমবেত হয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ভাষার মাসে আমি ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সে রফিক জব্বার, সালাম, বরকতকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে স্বাধিকার আন্দোলনে লাখো শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিনম্র শ্রদ্ধা চিত্তে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের যারা সহস্রাধিক শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা অন্ধত্ব বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যেন সুস্থ জীবন যাপন করে। নাচোল মহিলা কলেজের গৌরবের 3 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইর্তিজা আহমেদ চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মহোদয়। আর উপস্থিত আছেন HM আবদুল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব মহোদয়, এবং মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহস্পদ অত্র কলেজের অধ্যক্ষ, সুযোগ্য অধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান, আমার মামা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এবং আমার আরেক মামা খম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অত্র কলেজের অন্যতম স্বপ্নদ্রষ্টাই বলবো জনাব আব্দুল হাকিম সাহেব উপস্থিত আছেন। এসি ল্যান্ড মহোদয় উপস্থিত আছেন সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং মহিলা আইনজীবী সহ অন্যান্য আইনজীবীবৃন্দ এবং অত্র কলেজের ছাত্রী, উচ্চ মাধ্যমিক পাস কোর্স এবং অনার্সের ছাত্রীবৃন্দ, আমার শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কলেজ সম্পর্কে যে কথাগুলো শুনলাম, আমার জন্ম কিন্তু নাচলে। আমার নানার নাম কলিমুদ্দিন পণ্ডিত, তারই ছেলে আলহাজ মরহুম আব্দুল করিম এই কলেজের জমিদান করি। 2 বিঘা 11 কাঠার উপরে যে জমিটি ভবনটি দাঁড়িয়ে আছে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে আরও স্মরণ করছি আমি মফিজউদ্দিন এবং মঈনুদ্দিন সাহেব এবং আমাদের তৎকালীন জাতীয় সংসদ সদস্য কয়েকবারের সৈয়দ মঞ্জুর হোসেন সাহেবকে। আমি কথা না বলে শুধু প্রধান অতিথি সম্পর্কে দুটো কথা বলবো। প্রধান অতিথি সাহেব চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান। তিনি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে তিনি লং কোর্সে কমিশন প্রাপ্ত হন। এবং শুধু তাই নয়, সামরিক বিভাগে তিনি রাষ্ট্রপতির সোর্ড অফ অনার পেয়েছেন।
তিনবার তিনি সেনা উৎকর্ষ পেয়েছেন। তিনি অনেকবার সেনাবাহিনীর প্রশংসা অর্জন করেছেন, সে সার্টিফিকেট পেয়েছেন। সর্বোপরি 24শে নভেম্বর 21 তারিখ তিনি নির্বাচন কমিশনার হিসেবে যোগদান করেছেন। 24শে নভেম্বরে তিনি শপথ নিয়েছেন। 14 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 24 সালে ডামি নির্বাচন হয়েছে। এমন এক সময় যুগ সন্ধিক্ষণে নাচলের মাটি ও মানুষের এবং কৃতি সন্তানকে নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছেন। মনে করেছে 18 কোটি জনতা এ দেশে, তার কাছে প্রত্যাশা অনেক এবং প্রত্যাশা পূরণে তিনি তৎপর এবং একটি ভালো নির্বাচন উপহার দিবেন, এটা আমার এবং 18 কোটি মানুষের আশা। পরিশেষে আজকে কলেজ সম্পর্কে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি তার আগে প্রধান অতিথি সাহেব যেহেতু তার ব্যস্ততম সময় এবং আমি বলবো স্পর্শকাতর সময়, উনি যে তার সময় বের করে আপনাদের সময় দিয়েছেন, এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আজকে প্রধান অতিথিকে মোবারকবাদ জানাই। আপনাদের উদ্দেশ্যে, ছাত্রীদের উদ্দেশ্যে শুধু একটু বলবো যে এখানে উচ্চ মাধ্যমিক পাস কোর্স, অনার্স কোর্স আছে। সর্বোপরি আপনারা একটা কথা মনে রাখবেন, জিনিয়াসিটি ইজ 1% ইন্সপিরেশন, 99% পারস্পিরিয়েশন। প্রতিভা হচ্ছে 1%, বাকি 99% পরিশ্রম। পরিশ্রম করলে ছাত্রী হিসাবে যোগ্যতা অর্জন করবেন, সেই সাথে কর্মক্ষেত্রেও অর্পণ করবেন। নারী প্রসারে এবং নারী ক্ষমতায়নে যে বিদ্যুৎসাহী মানুষগুলো যে স্বপ্ন দেখেছিলেন, আজকে এই স্বপ্নের সাথে সুর মিলিয়ে আমি শুধু একটাই কথা বলবো যে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এটা নয়, জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বললে অত্যুক্তি হবে না। আল্লাহ সহায়, প্রধান অতিথি সুস্থ এবং সাবলীলভাবে তার দায়িত্ব পালন করবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বিনীত অনুরোধ জানাবো নাচল উপজেলা নির্বাহী অফিসারের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত আজকের অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত আমাদের অতিথি নাচল উপজেলার সম্মানিত এসি ল্যান্ড জনাব রাজিয়া সুলতানা। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব রাজিয়া সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাচল মহিলা কলেজের 3 দশক পূর্তিতে আয়োজিত 2 দিনব্যাপী অনুষ্ঠানের আজকের আয়োজনে উপস্থিত শ্রদ্ধেয় সকল অতিথিবৃন্দ এবং সকল সুধীবৃন্দকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। বর্তমান কর্মস্থলে প্রথম সপ্তাহে এত সুন্দর একটা আয়োজনের সাক্ষী হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। সেই সাথে এই আয়োজনের উছিলায় অত্র উপজেলায় স্বনামধন্য গুণীজনের সান্নিধ্যে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত। এত সুন্দর আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি উপজেলা প্রশাসন নাচলের পক্ষ থেকে নাচল মহিলা কলেজের এই আয়োজন এবং কলেজের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে বিনীত অনুরোধ জানাবো আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথি এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ট্রেজারার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নাচল মহিলা কলেজের 3 দশক পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী এই কলেজের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। বাংলাদেশের শিক্ষা যে ব্যবস্থা, এই ব্যবস্থা যেমন সমাদৃত, তো ব্যবস্থার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার কারণে হয়তোবা আমরা একটু পশ্চাৎপদ। তো শিক্ষা যেমন একটা কথা আছে যেটা যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো যদি শিক্ষা যদি সুষ্ঠুভাবে না হয় বা এডুকেশন যদি সুন্দরভাবে পরিচালিত না হয় তাহলে ব্যাকবোন ঠিকমতো গঠিত হবে না। যাই হোক, আমি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মানে কিন্তু কোনো, এইটা একটা পজিশন, কিন্তু আমি শিক্ষক। তো শিক্ষক হিসাবে যে পরিকল্পনা বা যে ব্যবস্থা গ্রহণ, এটা আমাদের যথাযথভাবে করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে আমাদের এই সমাজকে, এই দেশকে গঠিত সুন্দরভাবে গঠন করা দরকার। তো আমাদের যে ছাত্রছাত্রী এরা এইচএসসি পাশ করার পরে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বিভিন্ন কলেজে ভর্তি হবে। তো এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত, সেটা হচ্ছে যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তো এই বিশ্ববিদ্যালয় যারা চেনে বা যারা এখনও হয়তো অবগত হয় নাই, তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছোট্ট কিছু কথা একটু বলতে চাই। তো এই বিশ্ববিদ্যালয় এইখানে 10 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা হয়তো অনেকেই জানি না। তো যারা জানি তারা এই বিশ্ববিদ্যালয়কে আমরা ভালোভাবে বুঝি। তো এই বিশ্ববিদ্যালয় এক বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকটাই আছে, কিন্তু প্রাইভেট যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। তো যাই হোক, তো আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সেই অবস্থান সম্বন্ধে আমরা এই এলাকাবাসী কিছু না কিছু জানি। তো আমি এই অনুষ্ঠানে উপস্থিত হইতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। তো আপনাদের এই প্রতিষ্ঠানের সাফল্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং এই প্রতিষ্ঠান এই এলাকাবাসীর প্রাণের প্রতিষ্ঠান হয়ে উঠুক, এই কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। খোদা হাফেজ। এবারে আমরা মূল্যবান বক্তব্য শুনব জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার শামীম রেজা মিলন। ডাক্তার শামীম রেজা মিলন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর, রংপুর। স্যার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডক্টর শামীম রেজা মিলন স্যারের কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনব। 29 থেকে 29,000 কে বলে এটা ছোট?
প্রিন্সিপাল ওবায়দুর রহমান ভুল কথা বলেছেন, চরম একটা ভুল কথা বলেছেন। উনি কিছু করেন নাই, এটা এর থেকে ভুল কথা এই দুনিয়াতে আর কোনো কিছু নাই। 30 বছর আগে ওই টিনের ঘর ছিল, এখন হচ্ছে অনেক বড় দালান। এটা কি কিছু হয়নি? যেইখানে টিনের ঘর ছিল সেইখানে আজকে 5 তলা দালান, কিছু হয়নি? হয়েছে? তোমরা ছাত্রীরা বলো, হয়েছে? যেইখানে কোনো গেট ছিল না, আমি 30 বছর আগে হেঁটে গেছি, সেইখানে সুন্দর গেট, কিছু হয় নাই? যেইখানে কারেন্ট ফ্যান কোনো কিছু ছিল না, সেখানে এসি আছে, হয় নাই? যেখানে বসার ভালো জায়গা ছিল না, সেখানে এখন কত সুন্দর জায়গা, কিছু হয় নাই? প্রিন্সিপাল ভুল বলেছে না? প্রিন্সিপালের ভুল হয়ে গেছে, প্রিন্সিপালকে ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। উনি কিছু করেন না, এটা ঠিক না। আমি 30 বছরের সাক্ষী। আমি নাচলের ছেলে, জন্মগ্রহণ করে নাই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ আমি দেখেছি এই কলেজটা কিভাবে তিল 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 করে উঠেছে। আমার খুব প্রিয় বন্ধু ওবায়দুর রহমান, সেই জন্য বলছি না। এই কলেজের আরও অনেক শিক্ষক যারা ছিলেন, এই কলেজকে সামনে এগিয়ে আনতে যারা চেষ্টা করেছেন অনেক, তাদেরকে দেখেছি যে তারা কি পরিশ্রম করে আজকে এই কলেজটা নিয়ে এখানে নিয়ে আসছে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাজ করছি। আমার বিশ্ববিদ্যালয়ে একটু জায়গা বেশি আছে, কিন্তু এত বড় অনুষ্ঠান হয়নি, তো এত সুন্দর অনুষ্ঠান হয় নাই। এটা কি ওবায়দুর রহমান ভুল কাজ করেছেন? অবশ্যই না। তাহলে উনি ভুল কথা বলেছেন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথির কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমার আবেগের জন্য। ওকে আমি তুই বলে সম্বোধন করি। তুই ভুল কথা বলেছিস ওবায়দুর, তোকে ক্ষমা চাইতে হবে আমাদের সবারই কাছে। তুই এমন কিছু করেছিস এই এলাকায়, যে এলাকার ছেলে মেয়েরা পিএইচডি করতে যায় আমেরিকায়, তাহলে তুই কিছু করিস না, এ কথা আমি শুনতে পারবো না। ওবায়দুর ভুল কথা বলেছে কিনা? তোমাদের প্রিন্সিপাল কেমন মানুষ আমি বলবো না, তোমরাই জানো। এই এলাকা সুন্দর করতে, এই এলাকাকে পরিচিতি দান করতে আমাদের এই নাচলের অনেক গর্বের সন্তানরা যারা সামনে বসে আছেন, অনেকক্ষণ শুনেছেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা জানেন আপনাদের এই এলাকার ওবায়দুর রহমান কি করেছে এই এলাকার জন্য। একটা এলাকায় ভালো মানুষ অনেক কিছু করতে পারে, যার নাম নিয়ে আমরা গর্ব করি যে আমাদের একটা ভালো বন্ধু আছে। এই আজকের অনুষ্ঠানের স্বল্প বক্তৃতা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে, তার সম্বন্ধে আমি কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে একজন ভালো মানুষ যে একটা সুন্দর কাজ করতে পারে, একজন দক্ষ লোক যে একজন সুন্দর কাজ করে, তার দৃষ্টান্ত হচ্ছে নাচল মহিলা ডিগ্রি কলেজ। তা না হলে ইন্টারমিডিয়েট কলেজে এতগুলো সেকশন হয় না, তাহলে ডিগ্রি হয় না, তাহলে অনার্স হয় না। উনি কিছু করেন না, এই কথা আমি বিশ্বাস করি না। আমাকে এই কথা বিশ্বাস করে এখান থেকে যেতে বলেন না। আলবার্ট আইনস্টাইনের একটা কথা বলেছেন, না ওর জন্য এটা ভুল, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করতে পারে না। এটা ওবায়দুরের জন্য খাটে না। এই কথাটা সবার জন্য খাটলে ওবায়দুরের জন্য খাটে না। ওকে আমি পরিশ্রম করতে দেখেছি, নিরলস পরিশ্রম করতে দেখেছি, তিলে তিলে এই 30 বছর ধরে এই কলেজটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে। তোমাদের ছাত্রীদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলে যাব, পড়াশোনা শিখে তোমরা মানুষ হও। কিভাবে মানুষ হবা জানো? একটা কথা, যে মানুষ, তুমি যদি তোমার নিজের ব্যথা বুঝতে পারো তাহলে তুমি জীবিত। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি তোমার ব্যথা বুঝতে পারো তাহলে তুমি জীবিত, আর তুমি যখন অন্যের ব্যথা বুঝতে পারবে তখন তুমি মানুষ। মানুষ হও, তোমরা ভালো থাকো, তোমরা তোমাদের মননশীলতা দিয়ে তোমরা ভালো কাজ করে তোমার প্রিন্সিপালকে মুগ্ধ করবা, যেন বলতে পারি আমরা এইটা নাচল মহিলা কলেজের ছাত্রী, যার জন্য নিরন্তর পরিশ্রম করেছিলেন তোমাদের প্রিন্সিপাল স্যার। উনি দুঃখ ভারাক্রান্ত মনে অনেক কথা বলেছেন, এটা ওনার আবেগের কথা। তোমরা ওনার আবেগকে দাম দিবা, পড়াশোনা করবা, ভালো মানুষ হবা, দেশ এবং জাতির সম্মান রক্ষা করে চলবা। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের নাচলের গর্ব, নাচলের অহংকার, আমাদের স্যারের সবসময় পাশে থাকেন, আমরা শুনেছি, স্বপ্ন দেখান, সুখে দুঃখের সাথী বলা যায়। এবারে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক জনাব AHM আবদুল্লাহ স্যারের আমরা কথা শুনবো। সাবেক অতিরিক্ত সচিব, সচিবালয়, ঢাকা, AHM আবদুল্লাহ স্যার এবার বক্তব্য নিয়ে আসবেন। সম্মানিত সুধী, সম্মানিত সভাপতি, সুধী সমাবেশ, আমি সাধারণত
দীর্ঘ বক্তৃতা দিই না, বা কথা বলার আমাদের শিক্ষক মহোদয়রা যত সুন্দর করে বলতে পারেন সেভাবে আমরা নিজেদের তৈরিও করিনি। তবু আজকে ওবায়দুরের আবেগ আমার মধ্যে কিছু কথা বলার প্রেরণা অনুভব করছে, কথাগুলো একটু বলতে চাই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে, আছে। আমরা এই যে বসে আছি সুধীমণ্ডলী, কেউ আমাদের কন্যা, কেউ আমাদের কাছের জন, পরিবারের সদস্য, কেউ বা প্রতিবেশী, আমরা এই সম্পর্ক নিয়ে আছি। তা মানুষের কাছে সবচেয়ে বড় যে সম্পর্কটি হয় রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়তার চেয়েও একটি আত্মীয়তা সবচেয়ে বড়, সেটা হলো আত্মার আত্মীয়তা। আপনারা যাবেন, আমরা সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছি, নাচুলের মানুষের ভালোবাসা পেয়েছি, নাচুলের মানুষকেও আমরা ভালোবাসা দিয়েছি। গত 36 বছর আমার কর্মজীবন, বা 36-এর বেশি, 38 বছর, এখন আমার জীবনের শেষ প্রান্তে। নাচুলের যে ভালো কাজগুলো করতে পারছি এবং যে ভালো কাজগুলো করার জন্য যিনি করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে, সেই ব্যক্তিটির নাম ওবায়দুর রহমান। নেপথ্য থেকে সার্বক্ষণিকভাবে আমার সঙ্গে যোগাযোগ থাকতো। ওবায়দুর আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্কের বাইরেও যে বড় সম্পর্ক আজকে বলতেই হবে, সে আমার আত্মার আত্মীয়। কখনোই সে বড় ভাই ছাড়া একটি কথা আমার সম্পর্কে উচ্চারণ করেনি, আমার নাম ধরেও বলে না। সে এই গভীর বিশ্বাস, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে সে সর্বতোভাবে আমাকে জয় করে নিয়েছে। তার সম্পর্কে আর কয়েকটি কথা বলবো বক্তব্যের শেষে। আমরা জানি আল্লাহ, আমি ধর্মবেত্তা নই, তবে একটু এখানে বলে নেওয়া ভালো। আমরা যখন 9-10-এ পড়তাম, যখন থেকে চিন্তা করা শিখলাম, ভালোভাবে শিখলাম, আমাদের বাড়িতে আমার আব্বার কথা অ্যাডভোকেট সিরাজুল হক ইসলাম সাহেব বলেছেন, উনি ধর্মচর্চা এবং ধর্মের বিষয়ে খুব সময় ব্যয় করতেন। আমাদের পরিবারে খুব বিখ্যাত 2টি তফসির গ্রন্থ, কোরআন শরীফের অনুবাদ সহ ছিল। সেইগুলো পড়তে যেয়ে আমার মনের মধ্যে যে অজস্র কৌতূহল, এবং বেশ কিছু ইসলামী বই ছিল, সেগুলো আমার মানুষ তৈরি করে ফেলেছিল। সেই জায়গাগুলো থেকে আমি কখনোই বেরিয়ে আসতে পারিনি, এবং যে প্রশ্নগুলো আছে, অনেক প্রশ্নের উত্তর আজও জানা নেই। তবে আমি কোরআন শরীফের সেই ইঙ্গিতটা, এই গ্রন্থ হলো জ্ঞানী লোকের জন্যই সারা। এখানে চিন্তা করতে হবে, আমরা অন্যের চিন্তায় যেন ওর তফসিরগুলো গ্রহণ না করি। আমাদের নিজের স্বাধীন চিন্তার সেই উন্মেষটা কিন্তু কোরআন শরীফে দিয়েছে। আমরা এখানে বারবার বলা হয়েছে ইবাদতের কথা, ধৈর্যের কথা, আর সৎকর্মশীলের কথা। এই ইবাদত বলতে আমরা হয়তো অনেকে শুধু বুঝি নামাজ, না, তা নয়। মানুষের কল্যাণে নিবেদিত যে কাজগুলো, তার প্রতিটি কাজই ইবাদতের অংশ। আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু আমরা অপরের জন্য কতটুকু করেছি এই প্রশ্ন আমাদের মনে রাখতে হবে। আমরা কতটুকু মানুষের কল্যাণে নিজেদের সময়টাকে ব্যয় করেছি সেটা মনে রাখতে হবে। পৃথিবীর যে বিশাল জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডারের সামান্যতম অংশ আমাদের মধ্যে নেই। আমাদের ব্যক্তি মানুষের জ্ঞান খুব সীমিত, কিন্তু সমষ্টির জ্ঞান যদি আমরা ধরি, তাহলে এই পৃথিবীর মানব সভ্যতা এইভাবে এগিয়ে এসছে। আমরা ব্যক্তি মানুষ যদি গ্রন্থই ধরি, কত শত কোটি গ্রন্থ পৃথিবীতে এসছে, কয়টি গ্রন্থ সারা জীবন আমরা পড়েছি? নিজেকে প্রশ্ন করেন যারা শিক্ষিত মানুষ আছেন, ছাত্রছাত্রী যারা আছেন। তারপরে তাইলে আমরা কি নিজেদের শিক্ষিত বলি কেন? আমরা এই শিক্ষা অর্জনের যে গেট পাসটা, সেটা পাই এই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে, স্কুল কলেজের মাধ্যমে। সেই জায়গাটাকেই আমাদের
মেয়েদের পিছিয়ে ছিল। আমরা যে কথাটা বলছিলাম যে নারী শিক্ষার দিকে যদি আমরা যাই, এই জ্ঞান ভাণ্ডারে ইসলামের অভ্যুদয়ের প্রথম যুগে আপনারা সবাই যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী তারা সবাই বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম জানি। ছিলেন একজন বিশাল বড় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসম্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তার ব্যবসায়। প্রথম যুগে রাসূলুল্লাহর যুগে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব ছিল একজন নারী সাবা। সেই সময় নারীরা যুদ্ধ করতেন, মসজিদে যে পুরুষের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ পড়তেন। কিন্তু পরবর্তীতে সে পর্যায়ে থাকেনি। কেন থাকেনি সে প্রশ্ন আমাদের ধর্মের চিন্তার আলোকে খুঁজে বের করতে হবে। আমরা কুপমণ্ডুকতা দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি। পরবর্তী পর্যায়ে মুসলিম নারীদের পিছিয়ে যাওয়ার বেদনা সামান্য ব্যতিক্রম থাকলেও আমাদের এদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী হিন্দু সমাজে তারাও কিন্তু আমাদের তো ছিল পর্দা প্রথা আরোপ করা হয়েছিল আমাদের নারীদের উপর কঠোরভাবে। আর হিন্দু নারীদেরকে অবরোধে রাখা হতো, বেরোতে পারত না, অবরোধ বাসিনী ছিলেন তারা। কিন্তু 200 বছর আগে রামমোহন রায়ের একটু আগে থেকে সেই সময় থেকে তারা কিন্তু শিক্ষায় অর্জন করলো। মুসলিম সমাজ তখনও পিছিয়ে, প্রায় 80 বছর আমরা পিছিয়ে গেলাম। পিছিয়ে যাওয়ার পর বেগম রোকেয়া আসলেন, মেয়েদের দ্বারে দ্বারে যেয়ে আবার নতুন করে শিক্ষার আলো প্রজ্বলিত করার জন্য আসলেন। আমরা আস্তে 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 আসলাম। আমরা যখন নাচলে বড় হয়ে উঠি তখন আমাদের এই বন্ধু অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক বললেন কথা, তখন আমরা এই নাচলে অন্ধকারের মধ্য দিয়ে বড় হয়ে উঠছি। আমরা সেই সময় 77-78 সালে নাচলের 7-8 জন ছেলে রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী কলেজে অনার্স পড়ে আমরা পড়তাম। আমরা ভাবছিলাম যে কিছু কিছু কাজ করা উচিত যাতে জুনিয়রদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। সেই অনুপ্রেরণামূলক কাজ করতে যেয়ে আমরা বেশি দিন সে ধরে রাখতে পারিনি। পরে দেখেছি ওবায়দুর রহমানরা তাদের একটা গ্রুপ তৈরি করে এই রকম কল্যাণমূলক কাজ তারা নিয়ে এসেছিল। সবচেয়ে বড় যে কাজটি তারা করেছিল নাচলের মানুষের রুচির পরিবর্তন। আমি কিন্তু একটা জিনিস, আমি নেগেটিভ সাইড দেখি না, পজিটিভ সাইড দেখতে হবে। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। আমাদের অঞ্চলের মানুষ, খুব গর্বের সঙ্গে বলতে চাই, আমাদের অঞ্চলের মানুষ ইন জেনারেল সাধারণভাবে অধিকাংশ মানুষ ভালো এবং অধিকাংশ মানুষ কর্মঠ। নিজেরা পরিশ্রম করে কর্ম করে তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন বা এগিয়ে যাচ্ছেন। তো সেই পর্যায়ে আপনার রুচির ব্যাপারে, আমাদের কালচারাল বোধের ব্যাপারে আমাদের এই অঞ্চলের একটা বিশেষ ধরনের প্রকার আছে। সেখানে হয়তো আমাদের কিছু ডেভেলপমেন্ট দরকার আছে। তো সেই জিনিসটা কিন্তু ওবায়দুর রহমান প্রথম হাতে নিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ইতিজারা চৌধুরী আছেন আমাদের সহকর্মী, ওনারা যখন বিশেষ করে উনি পিছন থেকে অত্যন্ত শক্তি জুগিয়েছেন। যখন নাচল মহিলা কলেজ প্রতিষ্ঠা হলো, ওবায়দুর যখন দেখা করলাম, বললাম তোমরা পারবা এত অল্প ছাত্রী নিয়ে? বলে যে ভাই লড়াই করে দেখি, আশা করি হয়ে যাবে। তারপর চোখের সামনে বাড়ির পাশে তিল তিল করে এই প্রতিষ্ঠানকে গড়ে উঠতে দেখছি। এটা স্বপ্নকে বাস্তবায়নের একটা রূপায়ণ এই নাচল মহিলা কলেজ অসাধারণভাবে সে বাস্তবায়ন করেছে। অতৃপ্তি থাকবে, তোমার যে কান্না সেটা অতৃপ্তির কান্না বলবো না, তবে এটা তৃপ্তির কান্না, কিন্তু কিছু অতৃপ্তিও আছে। অতৃপ্তি এই হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। ভালোর কোনো শেষ নেই। আমরা যেটা পেয়েছি সেটার অনেক। আমার তো মনে হয় নাচল মহিলা কলেজ একটু পরিসর কম হলেও অত্যন্ত স্মার্ট একটি প্রতিষ্ঠান। নাচলের মেয়েরা
কালকে ইর্তিজা চৌধুরী বলছিলেন যে আমরা যখন আসি, আমি যখন এখানে ছিলাম, একটা ছোট অনুষ্ঠান করার জন্য নাচলের কোনো লোক পেতাম না, শিল্পী পেতাম না, মেয়েদের তো প্রশ্নই আসে না। আর সেখানে কালকে সারাদিন যে অনুষ্ঠান আমাদের মেয়েরা করলো, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের মধ্যে রুচি এবং চিন্তার যে পরিবর্তন, সেক্ষেত্রে সবচেয়ে বড় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নাচল মহিলা কলেজ কাজ করেছে। এই জন্য ওবায়দুর রহমানের যেমন ক্রেডিট প্রাপ্য, তার সহকর্মীরা আশিস কুমার চক্রবর্তী, নূর কামাল সহ তার সহকর্মী আরও কয়েকজন, ওই যে নাভি বোধহয় নামটা ভুলে যাচ্ছি, উপস্থাপক নাহিদ রানা নাকি, এরা এখানে খুব কার্যকর ভূমিকা রেখেছে। এই কলেজ আমাদের কিন্তু দুটো জিনিস কিন্তু বলা হয় সভ্যতার জন্য, একটা একটা পরিবেশ, একটা সমাজ কতখানি এগিয়ে আছে, এটা বিশ্লেষণ করলে দুটো জিনিস দেখতে হয়। এটা তোমাদের সবাইকে বলছি, মেয়েদের, যে তার বাড়ির টয়লেটটা কেমন আছে, সে কতখানি সভ্য, টয়লেটে গেলেই বুঝতে পারবা। সেকেন্ড হলো সেই বাড়ির মহিলারা কেমন। যে বাড়িতে মহিলারা নিজেরা আত্মমর্যাদাশীল সম্মানীয় হিসাবে বসবাস করছেন, সে বাড়ির সন্তান সন্ততি মানুষ হবেই। এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। নারী সেখানে আত্মমর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত কিনা, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে নাচল মহিলা কলেজ যে ভূমিকা রেখেছে সেটা অনন্য, অনেক গৌরবের বিষয়। আমরা এখানে যদি একটা জিনিস বলার সাথে সাথে ওবায়দুরকে কিছু জিনিস বলতে হবে, যে সরকারের প্রোগ্রাম, অনুকূল প্রোগ্রামও অনেক সময় কাজে লাগে। সেটা হলো উপনাষ্টনিক যে শিক্ষা, নারী শিক্ষার জন্য সরকারের যেই বৃত্তিটি চালু ছিল উপনাষ্টনিক শিক্ষার ক্ষেত্রে, এই বৃত্তি কিন্তু আমাদের দিকে নারীদের সব সরকারের আমলেই ছিল এটা চালু। মেয়েদের শিক্ষা গ্রহণের হার অনেক বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে দরিদ্র পরিবারের। দরিদ্র পরিবার জানে যে শিক্ষায় গেলে সে একটা ভাতা পাবে, মাসিক বৃত্তি পাবে। এটা আমাদের মেয়েদের পরিবর্তনের ক্ষেত্রে বড় কাজ করেছে। আর সেখানে প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই নাচল মহিলা কলেজ। সুতরাং এই দিকটি আমাদের অবশ্যই এই ক্রেডিট তাদের দিতে হবে। আর কল্যাণ কার্যক্রম শেষ নেই, কল্যাণ কার্যক্রম কোনো শেষ নেই। আজকে আমাদের এখানে যারা আছেন সুধীজন, আমাদের সময়, আমাদের বয়সী যারা, তাদের সময় আমাদের প্রায় জীবনের শেষ প্রহরে যে কোনো সময় যে কারোর কিছু ঘটে যেতে পারে, এটা আল্লাহর হাতে। কয়েকদিন আগেই আমাদের একজন শ্রদ্ধা বড় ভাই মুসা ভাই মোটরসাইকেলে যাচ্ছিলেন, এক মুহূর্তে শেষ হয়ে গেলেন, চলে গেলেন ওপারে। তো এটা যে কেউ, আমাদের জীবন খুব অনিশ্চিত, তারপরও স্বাভাবিকভাবে আমরা বলতে পারি জীবনের শেষ প্রহরে আমরা মানুষের কল্যাণে কে কতটুকু ভূমিকা রাখছি, এইটুকু অবশ্যই আমাদের নিজেদের অ্যাসেস করতে হবে। শুধু এবাদত মানে বলতে আমরা যে নামাজ রোজার মধ্যে, জাকাতের মধ্যে, হজ জাকাতের মধ্যে না রেখে কয়জন মানুষকে তৈরি করেছে শিক্ষিত মানুষ, এটা কিন্তু জবাব দিতে হবে আমাদের। কোনখানে আমাদের কল্যাণ হাত স্পর্শ করেছে সেটা জবাব দিতে হবে। সেই নিরিখে যেটুকু সময় আছে আমরা সেইভাবে ভূমিকা রাখার চেষ্টা করব। পরিশেষে বলবো, ওবায়দুর রহমান, ভেঙে পড়ার জন্য তোমার এই প্রতিষ্ঠান, তোমার তিল তিল করে এই প্রতিষ্ঠান যতদিন থাকবে তোমার সাক্ষ্য দিবে, তোমার নাম বলবে। যেমন নাচল কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পর্যায়ে মিঠু চৌধুরী সাহেবের কথা যেমন কেউ কোনোদিন ভুলতে পারবে না, যেমন ভুলতে পারবে না পরবর্তীতে হাফিজুর রহমানের খুব পরিকল্পিত কার্যক্রম। আর এই প্রতিষ্ঠানটি তোমার মতো এতদিন কেউ থাকতে পারেনি। তুমি 32 বছর ধরে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জীবনের প্রাপ্তি তো এখানেই। আমি হেড স্যার, আমাদের আলহাজ মাইনুল হক, যিনি এখন অনন্তলোকে বসবাস করছেন, তিনি রাজশাহী কলেজে শিক্ষকতা করতেন। ওনার কাছে বলতে শুনেছিলাম, আমি বিশাল কলেজের সামান্য একজন হয়ে না থেকে একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে এখানে থাকতে চাই। তুমি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলা, এর চেয়ে সম্মানের তো গৌরবের কিছু নাই। এবং এই প্রতিষ্ঠানকে তুমি ধীরে ধীরে গড়ে তুলেছ। এখানে তোমাদের পরিবারের যেমন দানশীলতার পরিচয় আছে, তেমনি তুমি
প্রত্যেকটা সহকর্মী নিয়ে তাদের সঙ্গে ভালোভাবে আচরণের মাধ্যমে তুমি একটা টিম হিসাবে এই প্রতিষ্ঠান পরিচালিত করেছো, যার কারণে অনেক অর্থনৈতিক টানাপোড়েন থাকলেও এই প্রতিষ্ঠান সবসময় ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় বিষয়, এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ বেশ কয়েকজন শুধু প্রতিষ্ঠান কেন্দ্রিক না থেকে নাচলের বিভিন্ন কল্যাণমূলক রুচিশীল কার্যক্রমেও তারা ভূমিকা রেখে যাচ্ছে। সুতরাং তোমার এটা সাফল্যের দিন, আনন্দের দিন। এবং তুমি যে এত বড় সমাবেশে যারা সমাবেশ আয়োজন করে তারা বুঝে। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, উদ্যোগ গ্রহণ। বলেন তো আমরা আমার জীবনে কি ধরনের কল্যাণ উদ্যোগ বা নিজের পরিবারে কি উদ্যোগ গ্রহণ করেছি, নিজেকে জিজ্ঞাসা করেন। উদ্যোগ যদি গ্রহণে যদি আপনার সততা থাকে, নিষ্ঠা থাকে, ছোট হোক না, নিজের পরিবার কেন্দ্রিক করে উদ্যোগ নেন, একটা পরিবারের কল্যাণের প্রশীর কল্যাণ হবে, দেখবেন সেই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। নাচল মহিলা কলেজ তার উদাহরণ, একমাত্র প্রায় শূন্য থেকে শুরু করে উদাহরণ। সুতরাং উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে থাকা, এটা কিন্তু বাদ করতে হবে। গোটা বিশ্বেও, উন্নত বিশ্ব কিন্তু উন্নত হয়েছে, সরকার করে দেয়নি, প্রতিটি মানুষ সেখানে উদ্যোগ গ্রহণ করেছে এবং কর্মসূচি বাস্তবায়ন করেছে। সবার মধ্যে সেই প্রেরণার সৃষ্টি হয়েছে ভালো কাজ করার। সেই কাজটা, সেই প্রেরণা আমাদের সৃষ্টি করতে হবে। পরিশেষে একটু কথা বলি। আজকের প্রধান অতিথি যদি আমার ছোট ভাই বলা উচিত না, তা নাচলবাসীকে বোধহয় একটু বলা দরকার, জানানো দরকার। ওয়াইদুর শুধু জানে, কোনোদিন কাউকে বলিনি। ওর ক্যারিয়ার সম্পর্কে আমাদের পাবলিক প্রসিকিউটর বললেন, মদত সাহেব, তো ও শুধু শোরই পায়নি, একটু বলা দরকার। আমাদের নাচলবাসী তো, ওবায়দুরকে একটু শুধু আমি ধারণা দিয়েছিলাম, ও শোট পাইছিল। ওখানে মেজর থেকে উপরে আমাদের আছেন, মিলন আছেন, উনি জানেন, ওই যারা পিএসসি করার সুযোগই পায় 10%, 15%, সেখানে পিএসসিতে সে প্রথম হয়েছিল, এমআরএ থেকে প্রথম হয়েছিল। পরবর্তী পর্যায়ে সে এনডিসিতে সর্বোচ্চ র্যাঙ্ক পেয়েছে, বাইরে 2টা এমএ ডিগ্রি অর্জন করেছে। মানে তার যে ক্যারিয়ার, আমি বলার কারণ, সে সর্বোচ্চ পর্যায়ে সেনাবাহিনীতে যেতে পারত, কিন্তু কেন যেতে পারেনি? ওই যে অ্যাডভোকেট সাহেব যে বললেন, রেফারেন্সে বলবো, আমাদের পিতা আমাদের মধ্যে একটা সাহস এবং সততার প্রশ্নটি একেবারে ইনবিল্ড করে দিয়েছিলেন। সেনাবাহিনীর একটা বিশাল প্রজেক্ট, যেটার নাম আপনারা জানেন আজকে জলসিঁড়ি, একটি কুচক্রি মহল সেই সময় এটা 50,000 কোটি টাকার ব্যবসা ছিল, এটা জানা উচিত। যে মহলটি জড়িত এত পাওয়ারফুল, সেখানে কেউ রিপোর্ট করার সাহস পাচ্ছিল না। পরে তাকে তদন্ত কমিটির প্রধান করা হয় এবং সে সাহসের সাথে সেনাবাহিনীর স্বার্থ সংরক্ষণে সেই রিপোর্ট প্রদান করে। এই জন্য তাকে আর উঠতে দেওয়া হয়নি, তার জীবনের বড় হুমকি গিয়েছে। কিন্তু এই আল্লাহ বারবার কোরআন শরীফে আরেকটা ধৈর্য ধারণ করো। সেই ধৈর্য ধারণের সুফল সে পেয়েছে, অন্যভাবে পুরস্কৃত হয়েছে। এই যে আমাদের তরুণ, আমাদের সন্তানরা বুকের রক্ত ঢেলে দিয়ে যে চেঞ্জ আনলো, সেখানে সেনাবাহিনীরও বড় ভূমিকা ছিল, তাদেরও ছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় সে অন্যভাবে পুরস্কৃত হয়েছে। সব কিছু মহান আল্লাহর ইচ্ছা, এবং আশা করি যেটা উদত সাহেব বললেন, আমরা ভবিষ্যতে খুব সুষ্ঠু সুন্দর একটি ভালো নির্বাচন দেখব তাদের যোগ্য নির্বাচন কমিশন দিয়ে। নাচল মহিলা কলেজ, পরিশেষে বলবো, নাচল মহিলা কলেজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার ভবিষ্যতে যাত্রাপথ আরও সুদৃঢ় হবে। থাকবে না তুমি অধ্যক্ষের দায়িত্বে 2 বছর পর চলে যাওয়া বা 2.5 বছর পর চলে যাওয়া, মানে তোমার কলেজের সঙ্গে সম্পর্ক শেষ। নানা রূপে নানাভাবে এই কলেজকে আমাদের যতদিন যে সুযোগ আছে, যে যেখান থেকে পারি, আমরা এই কলেজের উন্নয়নে, কল্যাণে আমরা ভূমিকা রাখব। আমাদের মেয়েদের মধ্যে আলো জ্বেলে দেব। শুধু বাল্যবিবাহ না, নারীর প্রতি সব ধরনের বৈষম্য যদি নিরসন হয়, নারীর প্রতি যদি আমরা নারীর সেই আত্মমর্যাদাশীল করে, শুধু মানে স্বাধীনতার কথাটা আমরা বলি, আত্মমর্যাদাশীল এবং তাদেরকে একটি উন্নত জীবনের আমরা দিতে পারি, সেই প্রত্যাশা পোষণ করে এই নাচল মহিলা কলেজের 3 দশক
পূর্তি উৎসবের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবারে আমরা নাচলের গর্ব, নাচলের অহংকার, আমাদের একজন, তার নাম এই বলে খ্যাত হোক, তিনি আমাদেরই একজন, আমাদের সকলের প্রিয়, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি অবসরপ্রাপ্ত জনাব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। এবারে আমাদের কাছে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। আমরা মূল্যবান বক্তব্য শুনবো স্যারের। স্যার কেমন করে আজ আমাদের মাঝে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পরিমাণ বিশেষণ ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না আমি আই ক্যান ডু জাস্টিস। আর শুরুতেই বলি, আমার মনে হয় ওবায়দুর রহমান এই প্রোগ্রামের টোনটা সেট করে দিয়েছে আবেগ এবং অগোছালো সৌন্দর্য দিয়ে। আমিও মনে হয় অগোছালো সৌন্দর্যের মধ্যেই থাকতে চাইব, যদিও বা আই ক্যানট ম্যাচ হিম। আমি ওবায়দুর রহমানের এই আবেগ এবং এই অনুষ্ঠানটাকে ধারণ করেই বলবো। তবে তার আগে আমি একটু হালকা করি। আমার সামনে বসে আছেন আমার স্ত্রী, এটা তোমাদের সবার জন্য বলছি। উনি সবসময় বলে থাকেন তুমি যা কিছু হয়েছ আমার জন্য, তো আসলেই তাই। স্যারের কথার মধ্যে আমি একটু ইন্টারাক্ট করলাম, স্যার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। নারী পাশে না থাকলে স্যার নর এত দূরে এগিয়ে যেতে পারে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার আপনার কথার মধ্যে ইন্টারাক্ট করার জন্য। আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আচ্ছা ও বাই দ্য ওয়ে আর একটাও বলে নিই, ওবায়দুরের স্ত্রীও এখানে বসে আছে। ও আবার সাথে সাথে ওর সাথে একটু অ্যাড করে বলে আমারটাও বলেন। তো সবসময়, এটা এখনকার জন্য না, সবসময়। তা আমরা দুইজনেই এটা মেনে নিয়েছি যে আমরা যা কিছু হয়েছি, যা কিছু করেছি, এটার জন্য ক্রেডিট ডিসক্রেডিট দুটোই দিতে হবে আমাদের সহধর্মীদেরকে। শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় উদ্বোধক, নাচল মহিলা কলেজের শ্রদ্ধাভাজন বন্ধুবর অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, মঞ্চে উপবিষ্ট অপরাপর সুধীজন, আমার সামনে উপবিষ্ট সুধীজন, অভিভাবকবৃন্দ, এই কলেজের গর্বিত শিক্ষার্থীবৃন্দ এবং সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ, সাংবাদিক ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ ভাষা শহীদদের কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি মানুষের অধিকার আদায়ে এবং আমাদের জাতিরাষ্ট্র বিনির্মাণে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবাইকে বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ সকলকে, তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করি যারা এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নাচল মহিলা কলেজের শুরু থেকে আজ পর্যন্ত যারা পৃষ্ঠপোষকতা করেছেন, অভিভাবকত্ব করেছেন এবং এই মুহূর্তে যারা আমাদের মাঝে নেই, প্রয়াত হয়েছেন, সেই সব মহান ব্যক্তির বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুবার ওবায়দুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি আমি একদম বেমানান একজন ব্যক্তি প্রধান অতিথি হিসেবে এখানে, কিন্তু ও যখন আমাকে বলেছে তখন আমার না করার কোনো সুযোগ ছিল না। আমার একান্ত সচিব আমার সামনে বসে আছে, মনে হয় 10 বার আসছে আমার কাছে, স্যার কী করবেন? আমার না, এটা যাইতেই হবে, তুমি একটা খুঁজে বের করো। তো সেইভাবে আমার এখানে আসা, আমি গর্বিত বোধ করছি আজকে এখানে উপস্থিত হতে পেরে। নাচল এবং বরেন্দ্র এলাকা, যখন থেকে আমরা একটু বোঝা শিখলাম, বরেন্দ্র বোঝার চেষ্টা করলাম, বরেন্দ্র শব্দ কোত্থেকে এসছে,
তখন অন্যতম একটা ব্যাখ্যা পেলাম যে একটা মিথোলজি থেকে, যে গড অফ রেইন বারি ইন্দার কোনো এক সময় নাকি এই এলাকার মানুষের উপরে নাখোশ হয়ে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়, সেইখান থেকেই এই এলাকার মাটি পুড়ে যায় এবং গাছপালাও কমে যায়, এবং সেইখান থেকে এই শব্দ বরেন্দ্রর উৎপত্তি। আমি জানি না সঠিক না বেঠিক, তবে এই একটা মিথল আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন এখানে ছোটবেলায় বেড়ে উঠেছি তখনও চৌচির মাঠ ছিল, তখনও এত গাছপালা ছিল না, ধুলাতে আচ্ছন্ন একটা সড়ক ছিল, লোকালয় ছিল, কিন্তু অসাধারণ কিছু সক্ষমতা ছিল, গুণ ছিল এই মাটির। ওই চৌচির মাঠে যখন প্রথম বৃষ্টিটা হতো তখন গাছপালাগুলো কেমন যেন প্রতিযোগিতা করে বেড়ে উঠত। নাচলের মানুষগুলোও ঠিক ওই রকম। সামান্য দুফোঁটা বৃষ্টি পেলে, সামান্য একটু আলো পেলে এরা বিশ্বের দরবারকে কাঁপিয়ে দিতে পারে। আমাদের শুধু দরকার আমাদের সন্তানদেরকে এই আত্মবিশ্বাসটা দেয়া। নাচল শব্দ যখন আমি এই কালকে আসার সময়, আমি এর আগে খেয়াল করি নাই, একটা সরকারি অফিসের সামনেই দেখলাম নাচল বানান লেখা আছে দন্তন্নয়াকার চ ল। আমি নিশ্চিত এসিল্যান্ড এটা নোট করছেন। আমি জানতাম নাচল দন্তন্নয়াকার চ ওকার ল, এবং এই নাচলের উৎপত্তি নিয়ে এক একজন এক এক মন্তব্য করে থাকেন। সাম্প্রতিক সময় আলাউদ্দিন আহমেদ বটু চাচা উনি একটা বই লিখেছেন, সেখানে লিখেছেন যে নাচ চল থেকে নাচল, অর্থাৎ এর সাথে একটা সাংস্কৃতিক বোধহয় ব্যাপার জড়িত আছে। আবার অনেকে এটাকে অপভ্রংশ করে বলে থাকেন না চল, যা চলে না। তো আমি গতকালকের এই বানান দেখে মনে হলো আমরা কি আসলেই না চল হয়ে গেছি নাকি নাচল আছি এখনো। তো নাচল আসলে মনে হয় না না চল থেকে এসেছে, এটার উৎপত্তি সম্ভবত অন্য জায়গা থেকে। কারণ নাচলই যদি না চলে, যেখান থেকে অন্যতম শ্রেষ্ঠ আন্দোলনে শুরু হয়েছে, যে জায়গাটি খাদ্যে উদ্বৃত্ত, যেখানকার মানুষ আলোকিত মানুষ, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তাহলে কোন জায়গা চলে? তো আমি গর্বিত যে আমি নাচলের সন্তান, আমি এই মাটিতে বেড়ে উঠেছি। আর নাচল মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে বলি, আমি কিন্তু এই কলেজের আজীবন সদস্য পদ দাবি করতে পারি দুটো কারণে। তোমরা যেখানে বসে আছো, এই আমন ধান উঠে গেলে এখানে আমরা ক্রিকেট খেলতাম, সুতরাং এখানে আমাদের একটা ব্যবহার রাইট ছিল। আর এই সামনে ছিল একটা বট গাছ, এই বট গাছের নিচেই আমাদের খেলার জায়গা ছিল, সো এটা আমাদেরই উঠান ছিল। সো আমি তো একটা সদস্যপদ দাবি করতেই পারি। যাই হোক, ফেরত আসি আমার কথায়। নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলে থাকি, এবং কোনো সমাজই উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অর্ধেক জনগোষ্ঠী নারী ক্ষমতায়িত না হয় এবং সমভাবে তাদের বিকাশ না ঘটে। আমার শেষ সামরিক বাহিনীতে আমি প্রায় 36 বছর 7 মাস আমার প্রশিক্ষণ সহ আমি চাকরি করেছি। আমার শেষ পোস্টিং ছিল কূটনীতিক হিসাবে দেশের বাইরে, পাকিস্তানে ছিলাম আমি, পাকিস্তান এবং ইরানে। পাকিস্তানে প্রায়শই তাদের যারা বোদ্ধা মানুষ তারা জানতে চাইতেন যে বাংলাদেশ কিভাবে উন্নত হলো, আর হোয়াট ইজ ডিফারেন্ট, মানে পাকিস্তানের সাথে এটার পার্থক্যটা কি। আমি তাদেরকে বলতাম অনেক পার্থক্য আপনাদের সাথে। 1 নম্বর পার্থক্য হচ্ছে আমাদের নারীরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করে, এবং আমার মনে হয় না আমি যত জায়গায় এই কথাটা বলেছি কেউ আমার বিপক্ষে গিয়ে কোনো যুক্তি দিয়েছেন। আমাদের সমাজ অনেক এগিয়ে গেছে, সেই দিক থেকে আমরা বলবো এই যে নারীর ক্ষমতায়নের প্রথম এবং প্রধান নিয়ামক হচ্ছে শিক্ষা। ওবায়দুর রহমান যখন আজকে আবেগতাড়িত হয়ে অনেকগুলো কথা বলেছেন, আমি শুধু তাকে একটা কথা বলতে চাই,
দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাচিভমেন্ট, অর্জন, আর একটা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট, কৃতিত্ব। অ্যাচিভমেন্ট আমাদের অনেক ধরনের থাকতে পারে, আমি এই হব ওই হব, টাকা পয়সা ইত্যাদি, কিন্তু অ্যাকমপ্লিশমেন্ট খুব কম মানুষের হয়। ওবায়দুর রহমান হ্যাজ অ্যাকমপ্লিশড সামথিং। এবং আমি বলবো ওবায়দুর রহমানকে যদি 10 বার জন্ম দেওয়া হয়, 10 বার সে নাচল মহিলা কলেজের অধ্যক্ষ হতে চাইবে, বুকে হাত দিয়ে বলুক। আমাকে যদি বলা হয় তোমাকে আর একটা জীবন দিলে কি হবে, আমি অন্তত বলবো আমি নাচল মহিলা কলেজের অধ্যক্ষ হব। এই যে কৃতিত্ব, এটা সবার ভাগ্যে হয় না। এবং এটার জন্য আমি যে মানুষটিকে, এখানে জনাব ইতিজা আহমেদ আছেন, উনি তো প্রশাসনিকভাবে ডেফিনেটলি একটা স্বপ্ন দেখেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু যে মানুষটিকে আমি বিশেষভাবে কৃতিত্ব দিব, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত চাচা আলহাজ আব্দুল করিম। এই স্বর্ণের খণ্ডটা তখন তিনি দান করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার একমাত্র পুত্র সন্তানকে দান করেছেন এই কাজের জন্য। এটা কি ভেবে দেখেছেন কেউ যে তার পুত্র সন্তান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমাদের মতো বিভিন্নখানে চলে যেতে পারতো, সেটা না করে এই নাচলে, তখনও এটাকে সম্ভাবনাময় একটা ক্ষেত্র হিসাবে মনে হয় না বিবেচনা করা হয়েছিল, শুধুমাত্র জনকল্যাণের জন্য, নারী শিক্ষার জন্য তার সন্তানকে এখানে নিবেদন করেছেন। আমি নিশ্চিত ওবায়দুর রহমান, আপনি এবং আপনার পিতা সহ আপনার পরিবারের সদস্যরা এবং আপনার সাথে যারা নিবেদিত প্রাণ কাজ করে গেছেন গত দীর্ঘদিন যাবৎ, তারা সবাই সাদকায়ে জারিয়ার মূল্যায়ন পাবেন, আমি নিশ্চিত। আমি হ্রদ দেখা যখন হলো, আমি একটু কলাও বেচি। নির্বাচন কমিশনার হিসাবে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচনের ব্যাপারেও দুই একটা কথা বলা হয়েছে। এবং আমার আজকে কলা বেচার গ্রাহক হচ্ছে আমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের সামনে বসে আছো। তোমাদের জন্য আমি একটা গল্প শেয়ার করি। গত 24শে নভেম্বর আমাদের বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পরপরই আমরা যেটাকে নিটোর বলা হয় বা আমরা যেটাকে পঙ্গু হাসপাতাল হিসাবে জানি, সেই হাসপাতালে আমরা কমিশনের সকল সদস্য আমাদের আহত সন্তানদেরকে, ছাত্রদেরকে দেখতে যাই। 80-85 জন মতন ওখানে ছিল। অবর্ণনীয় অবস্থা, আমি ঠিক সেদিকে যেতে চাচ্ছি না। এই 80 বা 85 জনের মধ্যে মাত্র 3 বা 4 জন তাদের ব্যক্তিগত সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরলো, কারো চিকিৎসার কথা বা কারো অপরাপর কোনো সমস্যার কথা। কিন্তু একটা বিরাট অংশ আমাদেরকে শুধু বললো, স্যার একটা ভালো নির্বাচন দিয়েন। আর এদের মধ্যে থেকে একজন, তার পা এরকম ঝোলানো আছে, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে, একটা পা। আমাদেরকে বলছে, স্যার একটা ভালো নির্বাচন দিয়েন, তা না হলে আমার এই পাটা সুস্থ হলে আমি আবার রাস্তায় নামবো। তোমরা এই প্রজন্মের লোক, তোমরা একটা আধমরা জাতিকে ঘা মেরে জাগিয়েছ। এর চেয়ে গর্বের জায়গা কোনো জাতির ইতিহাসে খুব কমই আসে। আমি গর্ব করে বলি যে বাংলাদেশে আমাদের যে ইউথ আছে, যে তরুণ আছে, এটা পৃথিবীতে অদ্বিতীয়। আমার স্ত্রী এখানে বসে আছেন, উনি ওনার পাকিস্তানে কোনো একটা কি জিনিসের জন্য কাকে ফোন করেছেন এবং ফোন করার পরে ওখানে কথা বলছিলেন, এই তোমাদের ওনার ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি কিন্তু ক্ষমতায় আসতে পারে না, তোমাদের খবর কি? তো ওই ভদ্রলোক উত্তর দিচ্ছে উর্দু ভাষায় যে, ম্যাডাম বাংলাদেশের ছাত্র লাগবে আমাদের। তোমরা সেই জনগোষ্ঠী, নিজেদেরকে বড় করে দেখো, বড় করে ভাবো। তোমরাই চেঞ্জ এজেন্ট। এই সমাজের যেখানে যেখানে যখন স্থবিরতা এসেছে, তোমরাই সেই পরিবর্তন এনেছো। তোমরাই আমাদের যারা ধুকে ধুকে মরছি, বিবেককে বিক্রি করে দিয়েছি, তাদেরকে খোঁচা দিয়ে সোজা রাস্তায় নিয়ে এসছো।
তোমরাই আলো জ্বালিয়েছ। তোমাদের এই সচেতনতা এবং তোমাদের এই স্পিরিটই আমাদের ইনশাআল্লাহ জাতিকে সঠিক রাস্তায় রাখবে। এবং আমার একটি ছোট্ট গবেষণার ক্ষেত্র আছে। আমি গবেষণা করতাম গণতন্ত্র এবং জাতীয় নিরাপত্তার ইন্টারফেস নিয়ে। আমার মনে হয় এখন একটা প্রাইমারি স্কুলের ছাত্রকে বললেও বুঝবে যে গণতন্ত্রহীনতা কিভাবে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। তো আমি মনে করি তোমরা সবাই সুশিক্ষিত, স্বশিক্ষিত। তোমরাও অনুধাবন করবে তোমাদের ভূমিকা কি। নিজেকে একজন ব্যক্তি বা একজন ভোটার বা নাগরিক হিসেবে দেখবে না, তোমরা একটা বড় চেঞ্জ এজেন্টের অংশ। এবং তোমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সকল নাগরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করো এবং তোমাদের অধিকার তোমরা যদি আদায়ে সচেষ্ট থাকো, সবসময় সজাগ থাকো, ইনশাআল্লাহ আমাদের দেশ আর কখনো পথহারা হবে না। তবে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি অত্যন্ত অ্যাকসেপ্টেড একটা থিওরি আছে 70-20-10 থিওরি। এখানে বলা হয়ে থাকে যে 10 বললাম যেটাই 10 হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর 70 হচ্ছে আমাদের পারিপার্শ্বিকতা থেকে যে আমরা শিক্ষা নেই এই শিক্ষা, এবং আমরা হাতে কলমে যে কাজটা করি এই শিক্ষা। কোনো কাজকে ছোট করে দেখবে না, চোখ কান খোলা রাখবে, পারিপার্শ্বিকতা থেকে শিখবে। আর 20 হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ, কমিউনিকেশন। আমি আবারও বলি 70 হচ্ছে পারিপার্শ্বিকতা থেকে। এই জন্য অনেক মানুষ পুঁথিগত শিক্ষা নাই কিন্তু আলোকিত মানুষ, অনেক কিছু করতে পারেন। 20 মানুষের সাথে মানুষের যোগাযোগ, আর 10 পুঁথিগত শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু এই 10 হচ্ছে এই বাকি 90-এর জন্য প্রিরিকুইজিট। সো তোমাদেরকে 10 দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা একটু বড় হয়ে গেছো, এখন পরিবার জীবনে চলে গিয়েছো, ভেবো না যে তোমাদের জীবন শেষ, তোমাদের জীবন শুরু। তোমার প্রজন্ম দিয়ে তুমি হয়তো অনেক কিছু করতে পারো নাই, কিন্তু তোমার পরিবারকে তুমি আলোকিত করেছো। তোমার চেষ্টা থাকবে তোমার সন্তানটা যেন সমাজকে এবং দেশকে, পৃথিবীকে আলোকিত করে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে পুনরায়, অনেক সময় হয়ে গেছে, আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদেরকে শুধু বলতে চাই, সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আমাদের সন্তানের প্রতি ফোঁটা রক্তের দাম পরিশোধ করব ইনশাআল্লাহ। তবে এই কাজ নির্বাচন কমিশনের একার নয়, সবাইকে মিলে এই কাজ করতে হয়। নির্বাচন কমিশন মাত্র 5 জন ব্যক্তি। আপনাদের সবার সহযোগিতা চাই সকল স্তরে, এবং আপনারা যদি ইনশাআল্লাহ সঠিকভাবে উপলব্ধি করে থাকেন আমাদের পরিবর্তনের যে প্রেক্ষাপট, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সচেতনভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব। আমি আবারও সবার শুভকামনা করছি। এই অনুষ্ঠানের বাকি যে অংশ আছে সুষ্ঠুভাবে সম্পাদন হোক, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে আমরা সম্মাননা প্রদান পর্ব, এই সম্মাননা প্রদান পর্বে আমাদের মরণোত্তর সম্মাননা দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ পূর্বে যে মরণোত্তর সম্মাননার আমরা উদ্বোধন করেছি, এখন তাদের সম্মাননা স্মারক দেওয়া হবে। আমাদের প্রধান অতিথি, উদ্বোধক এবং সভাপতি সকল সদস্য মিলে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সাবেক মরহুম জননেতা সৈয়দ মঞ্জুর হোসেন, সাবেক এমপি, সাবেক মন্ত্রীর সুযোগ্য জামাতা AZM মুর্শেদ, আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের মরহুম আব্দুল করিম, আমাদের জমিদাতা, ওনার সহধর্মিণী মুর্শেদা বেগম, উনি সম্মাননা স্মারক নেবেন, আমি ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের মরহুম মঈনুদ্দিন, যিনি আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং নাচলখামা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, আমি তার সুযোগ্য সন্তান মোহাম্মদ তহিদুল ইসলাম তুষারকে এবং সেই সাথে মোহাম্মদ মফিজউদ্দিন, মরহুম মফিজউদ্দিনের ছোট ভাই ফরিজউদ্দিনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং এই মরণোত্তর সম্মাননা প্রদান করার সময় আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই আমি একটু উঠে
ওনাদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানাবো। যখন আমরা এই মরণোত্তর সম্মাননা দেব তখন সবাই আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উঠে দাঁড়াবো। এই সাথে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি নাচল ক্ষম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেই বিদ্যালয় অত্র কলেজের সূচনা লগ্ন, যেখানে প্রথম আমরা ক্লাস করেছিলাম, সেই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি যেই প্রতিষ্ঠানে অত্র কলেজ প্রতিষ্ঠার জন্য প্রথম আমরা মিটিং করেছিলাম, সাধারণ সভা করেছিলাম, সেই জনহিতৈষী, জনহিতকার, জনগণের পাশে থাকা সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান আমরা কজনের প্রেসিডেন্ট জনাব আসগার আলীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবারে প্রথমেই মরণোত্তর সম্মাননা আমাদের তৎকালীন এমপি, সাবেক মন্ত্রী, আমাদের অত্যন্ত কলেজের শুভাকাঙ্ক্ষী, যার হাত দিয়ে কলেজের জন্ম হয়েছিল, সেই মরহুম জননেতা শহীদ মঞ্জুর হোসেনের জামাতা AZM মুর্শেদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দিচ্ছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত অধ্যক্ষ সহ সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আমরা সবাই করতালির মাধ্যমে মুহূর্তটিকে প্রশংসিত করি। এবারে সম্মাননা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কলেজ প্রতিষ্ঠান লগ্নের যিনি তার জায়গা দিয়ে, জমি দিয়ে আমাদের কলেজকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সেই মরহুম আব্দুল করিমের সহধর্মিণী মুর্শেদা বেগমকে। একটু আগেই বলছিলাম যেটি, সে কথা রেস ধরে আবার বলি, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের এই কলেজের স্বপ্নদ্রষ্টা, যিনি জমি দিয়ে আজকের এই কলেজকে আমাদের কাছে আলোকিত করে রেখে গেছেন, আব্দুল করিম, তার সহধর্মিণী আমরা মঞ্চে দেখছি। আমাদের মাঝে মুর্শেদা বেগম, আমাদের মঞ্চে দেখছি, তাকে আমরা এখন সম্মানিত করব। মরহুম আব্দুল করিমের সহধর্মিণী মুর্শেদা বেগম মঞ্চে, যারা আলো দিশারি, যাদের আলোয় আমরা আলোকিত হয়ে আছি, যাদের স্বপ্নে আজকে নাচল মহিলা কলেজের জন্ম, যারা না হলে হয়তো এই কলেজটি হতো কিন্তু অন্য কোথাও অন্যভাবে হয়তো হতে পারত, আজকে যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি সেটি নাও হতে পারত। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি মরহুম আব্দুল করিমকে, তার সহধর্মিণীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের মাঝে আছেন, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার দীর্ঘায়ু।